ওকে, তাহলে দেখেন পরবর্তী স্লাইডে হচ্ছে আমরা চলে যাই। তো আমাদের এখানে আমরা ব্যবহারটা পড়বো। কি ব্যবহারটা পড়বো? হ্যালোজেনও যে অ্যালকেন আছে, হ্যালোজেনের অ্যালকেনের ব্যবহারটা পড়বো। এই যে এখন এখান থেকে ব্যবহার, তারপর হচ্ছে টিএনটি, তারপর ট্রাইনাইট্রোটলুইন বা ট্রাইনাইট্রোগ্লিসারিন, এইগুলার হচ্ছে ব্যবহারিক দিক বা প্রায়োগিক দিক হচ্ছে কি আপনারা ভালো করে পড়বেন, কারণ এইগুলাই হচ্ছে কি আপনার যে থিওরিটিক্যাল নার্সিং এর ভর্তির জন্য কি খুব গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে দেখেন যে হ্যালোজেন ও অ্যালকেনের ব্যবহার দ্রাবক রূপে যদি এইটা ব্যবহার করা হয়, তখন দ্রাবক রূপে হচ্ছে আমরা কি পাবো? যে কার্বন টেট্রাক্লোরাইড, তারপর হচ্ছে মিথাইল ক্লোরাইড, এগুলা পাবো। তাইলে দ্রাবক রূপে কি ব্যবহার করা হয়। এরপরে দেখেন ড্রাই ওয়াশিং তরল রূপে কি ব্যবহার করা হয়? কার্বন টেট্রাক্লোরাইড এবং কি ওয়েস্ট্রল। এগুলা এজন্য নিয়ে আসছি ভর্তি পরীক্ষার জন্য কি খুব গুরুত্বপূর্ণ টপিক। এখন টপিকই যদি না পান কি পড়বেন, তাই না? সবই বাদ দিয়ে দিলাম, কিছু তো পড়াইতে হবে, কিছু তো আসবে। তাহলে এইগুলাই হচ্ছে ভালো করে দেখবেন। এরপর দেখেন কীটনাশক হিসাবে কি ব্যবহার করা হয়? ডিডিটি ব্যবহার করা হয়। আপনারা পড়ছেন ইংলিশ বইতে, আপনাদের পড়ে আসছেন ইন্টারে যে ফুড অ্যাডাল্ট্রেশনে কি ছিল? ডিডিটি ছিল, তাই না? তাহলে ডিডিটি কি একটা খুবই একটা কি মারাত্মক কীটনাশক। এর ফলে কি হয়? এটা যদি আপনারা গ্রহণ করেন তাহলে কি পরবর্তীতে হচ্ছে কি ক্যান্সারের ঝুঁকি হবে, ক্যান্সার তৈরি হবে। এরপরে দেখেন ডিডিটির সাথে হচ্ছে কি আমার আছে ক্লোরিডিন, লিন্ডেল এবং কি অ্যালড্রিন এবং কি ডিলড্রিন। তাইলে এগুলো হচ্ছে কি আমাদের কি কীটনাশক। এগুলো কি কীটনাশক। তাহলে এই কীটনাশকগুলাও কি হ্যালোজেন অ্যালকেনের ব্যবহার। তাহলে সেটা কি ড্রাই ওয়াশও করতেছে, সে আগুনও নিভাইতেছে, আবার কি সে কীটনাশক হিসেবে কাজ করতেছে। তার মানে আপনারা এখানে দেখতে পান যে আমাদের যে জৈব যৌগ, এই জৈব যৌগের ব্যবহারিক বা প্রায়োগিক দিকটা কত বিস্তর। ঠিক আছে, অনেক বিস্তর, অনেক কিন্তু দৈর্ঘ্য আছে, মানে সে অনেক বিস্তর ব্যাপী কি কাজ করতে পারে। এরপর দেখেন অগ্নি নির্বাপক রূপে ব্যবহার করা হয়। তাহলে অগ্নি নির্বাপক রূপে কি ব্যবহার করা হচ্ছে? ওই যে আপনাদের কিন্তু প্রশ্নে আসছিল যে নিচের কোনটি অগ্নি নির্বাপক রূপে ব্যবহার করা হয়। তখন কিন্তু অপশনে ছিল না যে CCl4 বা BCF, ছিল কি? ছিল না। তখন ছিল কি কার্বন ডাইঅক্সাইড। তাহলে অগ্নি নির্বাপক যন্ত্রে, ওইটা ছিল যন্ত্রে, আর এইটা রূপে। অগ্নি নির্বাপক যন্ত্রে কিন্তু আলাদা আর রূপে কিন্তু আলাদা। তাহলে যখন বলা হবে যে অগ্নি নির্বাপক যন্ত্রে বা ফায়ার এক্সটিংগুইশার হচ্ছে যন্ত্রে, ঠিক আছে, মেশিনে কি ব্যবহার করা হয়, তখন হবে কি কার্বন ডাইঅক্সাইড সলিডটা বা কঠিন কার্বন ডাইঅক্সাইডটা। এই কঠিন কার্বন ডাইঅক্সাইডটা কি আগুন নেভাইতে ব্যবহার করা হয়। ওই যে বিভিন্ন দেখবেন, আমি আগেও বলছি যে লাল লাল কি বিভিন্ন স্প্রের মতো থাকে বিভিন্ন দালানে বা মার্কেটে কি সিঁড়ির পাশে। তাহলে ওইটা কেন ব্যবহার করা হয়? আগুন নেভানোর কাজে ব্যবহার করা হয়। ওকে, কিন্তু যদি বলে যন্ত্রে তখন হবে কার্বন ডাইঅক্সাইড, তখন হবে কি কার্বন ডাইঅক্সাইড, কিন্তু সেটা হবে কি ড্রাই। এর জন্য এই কঠিন কার্বন ডাইঅক্সাইড কি বলে? ড্রাই আইস। কার্বন ডাইঅক্সাইড যদি সলিড থাকে তখন সেটাকে কি বলে? ড্রাই আইস। আর এই ড্রাই আইসটা হচ্ছে কি আগুন নেভাইতে ব্যবহার করা হয়, আগুন নেভাতে ব্যবহার করা হয়। এবং আগুন নেভাতে কোথায়? ফায়ার এক্সটিংগুইশার যন্ত্রে ব্যবহার করা হয়। কিন্তু অগ্নি নির্বাপক রূপে এটা কিন্তু কোনো যন্ত্রে ব্যবহার করা হয় না, নরমাল এজেন্ট হিসেবে বা নরমাল রাসায়নিক পদার্থ হিসেবে বা যৌগ রূপে কি এটা ব্যবহার করা হচ্ছে। তাহলে কি ব্যবহার করা হচ্ছে? কার্বন টেট্রাক্লোরাইড এবং কি BCF। এই BCFটা কি কার্বন টেট্রাক্লোরাইডের চেয়ে কি বেটার কাজ করে, বেটার আগুন নিভাইতে পারে। এজন্য এটাকে কি বলা হয়? উত্তম প্রতিষেধক। ওকে, এরপর দেখেন কি বলছে হিমায়ক রূপে। হিমায়ক মানে কি? হিম মানে কি ঠান্ডা, বরফ। তাহলে হিমায়ক রূপে মানে কি রেফ্রিজারেটর ভিতর। যখন আমি পড়াইছি কিন্তু আপনাদের যে ফ্রিয়ন 11 অর্থাৎ কি CFC11 CFC12 হচ্ছে আপনারা কিভাবে বুঝবেন শনাক্তকরণের ওয়েও কিন্তু বলে দিছি। তাহলে সেই ক্ষেত্রে যে হিমায়ক রূপে কি ব্যবহার করা হচ্ছে? হিমায়ক রূপে হচ্ছে কি ফ্রিয়ন 11 এবং কি ফ্রিয়ন 12 ব্যবহার করা হচ্ছে। এই যে CFCl কত, CFCl3, এগুলা কি ফ্রিজের মধ্যে ব্যবহার করা হয়। এই জন্য এটা কি করে? এটা হচ্ছে আমাদের ফ্রিজকে রেফ্রিজারেটরের যে একটা কি ঠান্ডা কন্ডিশন, ঠিক আছে, এই কন্ডিশনটাকে কি ধরে রাখে। এরপরে দেখেন গ্রিগনাট বিকারক, এটা তো পড়ছেন, ওই যে কিসের মধ্যে পড়ছেন? সৃজনশীল প্রশ্নের মধ্যে, ব্যাখ্যামূলকের মধ্যে পড়ছেন যে কি পড়ছেন? গ্রিগনাট বিকারকের সাথে কি যদি অ্যারাইল হ্যালাইড বিক্রিয়া করে বা অ্যালকোহল বিক্রিয়া করে তখন কি উৎপন্ন হবে সেটা হচ্ছে কি দেখাও, বিক্রিয়ার সাহায্যে দেখাও। কিন্তু এখন এইটা কি করবে যে হ্যালোজেন অ্যালকেন, সেটা হচ্ছে কি গ্রিগনাট বিকারক তৈরি করতে কি ব্যবহার করা হয়। তাহলে গ্রিগনাট বিকারকের সংকেত হচ্ছে কি RMGX বা হচ্ছে কি অ্যারাইল ম্যাগনেসিয়াম, অ্যারাইল হ্যালাইড ম্যাগনেসিয়াম বা হ্যালাইট ম্যাগনেসিয়াম, যেটাই হচ্ছে আপনারা বলেন। এরপর দেখেন লোকাল অ্যানেস্থেটিক হিসেবে কি এটা ব্যবহার করা হয়। যেমন কি আমরা বলতে পারি লিডোকেইন
বা হচ্ছে কি বলতে পারি ক্লোরোমিথেন বা কি ক্লোরোইথেন। লোকাল অ্যানেস্থেটিক মানে কি স্থানিক চেতনানাশক। মনে করেন আপনার হচ্ছে কি পা কেটে গেছে বা হাত কেটে গেছে, এখন ডক্টরের কাছে বললেন, ডক্টর বললো আপনার তো কি স্টিচ দিতে হবে, মানে কি সেলাই করতে হবে। তখন কি করতে হবে, ওই যে যেখানে কেটে গেছে সেইখানে কি সে হচ্ছে হয় জেল দিবে বা হচ্ছে কি ইনজেকশন দিবে, যাতে কি আপনার যখন সে স্টিচ দিবে বা সেলাই করবে আপনার কি যাতে কষ্ট না হয়, যাতে ব্যথা না পান। তাহলে ওইটা কি এইটাকে হচ্ছে আমরা বলে থাকি যে লোকাল অ্যানেস্থেটিক। আপনার যখন নার্সিং এ হচ্ছে পড়বেন তখন হচ্ছে বুঝতে পারবেন, ঠিক আছে, অ্যানেস্থেসিয়া কি, লোকাল অ্যানেস্থেসিয়া কি, তারপর জেনারেল অ্যানেস্থেসিয়া কি, এই টার্মগুলা। তাহলে লোকাল বা জেনারেল লোকাল অ্যানেস্থেসিয়ায় কি ব্যবহার করা হচ্ছে, ক্লোরোমিথেন এবং কি ক্লোরোইথেন। তাহলে এই দুইটা কি, এই দুইটা হচ্ছে হ্যালোজেনো অ্যালকেন। হ্যালোজেনো অ্যালকেন মানে হচ্ছে কি অ্যালকেনের সাথে যদি হ্যালোজেন মিশ্রিত থাকে তখন সেটা কি হবে, হ্যালোজেনো অ্যালকেন। যেমন এই যে অ্যালকেন, অ্যালকেন কি আছে আমার CCl4, তাই না, এই সি, তাহলে এটার সাথে কি Cl4, Clটা কি, Clটা একটা কি হ্যালোজেন, X, Clটা কি একটা হ্যালোজেন। ওকে, এরপরে দেখেন ক্লোরোফর্ম, এরপর দেখেন ক্লোরোফর্ম থেকে বিষাক্ত ফসজিন গ্যাস উৎপন্ন হয়। একটু আগে আমি কি পড়াইছি যে ক্লোরোফর্ম যখন বিক্রিয়া করবে তখন কি এটা 7 ধরনের কি বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তাহলে এক বিক্রিয়া হচ্ছে কি কার্বনিক গ্যাস উৎপন্ন হয়, এক বিক্রিয়া কি ফসজিন গ্যাস উৎপন্ন হয়। তাহলে কার্বনিক গ্যাস আর ফসজিন গ্যাস কিন্তু এক না, এই ফসজিন গ্যাস হচ্ছে কি COCl2 আর কার্বনিক গ্যাসের অপর নাম হচ্ছে কি ক্লোরোপিক্রিন। তাহলে কার্বনিক গ্যাস আর হচ্ছে কি আপনার ফসজিন এক নয়, ঠিক আছে, কার্বনিক গ্যাস আর ফসজিন কিন্তু এক নয়। এখানে হচ্ছে আপনারা ভর্তি পরীক্ষার সময় ধরা খেয়ে যান, ফসজিনকে মনে করেন এই কার্বনিক গ্যাস আর ফসজিন তো একই, এবং ওই যে মনে করেন যে ক্লোরোপিক্রিনের অপর নাম কি, তখন দিয়ে দেন এই কার্বনিক গ্যাসের পরিবর্তে ফসজিন, এটাই মূল প্রবলেম। এরপর দেখেন 9 কি বলছে যে সম্পূর্ণ বিপদ মুক্ত করতে 1% ইথানল যুক্ত করা হয় এবং কি এইটা বাদামি বর্ণের কি বোতলে সংরক্ষণ করতে হয়। তাহলে কি সম্পূর্ণ বিপদ মুক্ত করতে, আচ্ছা এইটা কথা বলা হয়েছে, এটা হচ্ছে কি ক্লোরোফর্মের কথা বলা হয়েছে যে সম্পূর্ণ বিপদ মুক্ত করতে, অর্থাৎ কি ক্লোরোফর্ম কি করে, ওই যদি ফুসফুসে বেশি পরিমাণ চলে যায় তখন কি মৃত্যু হইতে পারে। যে দেখেন এই যে বলছে যে অতিরিক্ত মাত্রায় ফুসফুসে প্রবেশ করলে কি মৃত্যু অনিবার্য, মানে হইতে বাধ্য। সেই ক্ষেত্রে এটা যদি কম ক্ষতি করতে পারে সেই জন্য কি করা হয়, ক্লোরোফর্মের সাথে হচ্ছে 1% কি ইথানল যুক্ত করে, অর্থাৎ যাতে এর যে চেতনানাশকের যে প্রবণতা বা স্থায়িত্বকালটা কি অল্প হয়। ওকে, তাহলে এই যে হ্যালোজেন অ্যালকেনের যে ব্যবহারটা, এই ব্যবহারগুলো ভালো করে পড়বেন, বিশেষ করে নিচের তিনটা যে ক্লোরোফর্ম বলা হয়েছে এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে কোনটা চেতনানাশক হিসেবে ব্যবহার করা হয়, তাহলে অ্যান্সার কি হবে, ক্লোরোফর্ম। তাহলে দেখেন এখান থেকে গুরুত্বপূর্ণ এটা হচ্ছে ক্লোরোফর্ম, এরপরে অগ্নি নির্বাপক রূপে, তারপর হচ্ছে গ্রিগনার্ড বিকারক, ড্রাই ওয়াশিং এজেন্ট রূপে আর দ্রাবক রূপে। এই পয়েন্টগুলো হচ্ছে ভালো করে হচ্ছে পড়বেন কারণ এগুলো ইম্পর্টেন্ট ভর্তি পরীক্ষার জন্য। ওকে, ভেরি ইম্পর্টেন্ট ফর কি নার্সিং অ্যাডমিশন টেস্ট। অপর স্লাইডে হচ্ছে আমরা চলে যাই, দেখুন অ্যালকোহলে চলে আসছি। তাহলে অ্যালকোহলের হচ্ছে কি, অ্যালকোহলের কার্যকরী মূলক কি, অ্যালকোহলের কার্যকরী মূলক হচ্ছে কি OH। তাহলে কিভাবে চিনবো, একটা যৌগের শেষে লাস্টে যদি কি OH থাকে তখন কি আমরা ধরে নিব কি সেটা অ্যালকোহল। অ্যালকোহলের শেষে কি অ্যালকোহল ভাঙেন, তাহলে লাস্টে কি আছে, অল আছে। তাহলে দেখেন আমরা কি লিখলাম, একটা সংকেত লিখলাম যে CH3 কত OH, CH3 কি OH। তাহলে এইটা থেকে হচ্ছে আমরা কি বলতে পারি, লাস্টে কি OH আছে, তার মানে কি এটা একটা কি অ্যালকোহলের এক্সাম্পল। তাহলে দেখেন সি থাকলে কি, যদি এক থাকে তখন তাকে কি বলবো মিথ, তাহলে এটা কি হবে মিথানল। তাহলে মিথানল কি একটা অ্যালকোহলের কি এক্সাম্পল। আবার যদি আমরা বলি ইথানল, এই যে C2H6OH, তাহলে এইটা কি হবে, এটা আরেকটা অ্যালকোহলের উদাহরণ, কারণ এটা কি হবে ইথানল, অল আছে, অল কি হবে এখানে OH কার্যকরী মূলক আছে। আর কার্বন 2 কে কি বলতেছি আমরা, ইথেন বলতেছি, তাহলে ইথা অল, ঠিক আছে। ইথানলের সাথে কি যোগ করব, ইথেনের সাথে অল যোগ করব, তাহলে কি হবে ইথানল। এইভাবে কি আমরা অ্যালকোহলের নামকরণ করি। এখন তো নামকরণে যাওয়ার দরকার নাই, এখন যাব হচ্ছে রেকটিফাইড স্পিরিট। 1 নাম্বার ফেভারিট প্রশ্ন, 2 নাম্বার ফেভারিট প্রশ্ন মিথিলেটেড স্পিরিট, ঠিক আছে। তাহলে এরপরে হচ্ছে কি পরম অ্যালকোহল, 3 নাম্বার ফেভারিট প্রশ্ন। 4 নাম্বার ফেভারিট প্রশ্ন, এই প্রশ্ন না 4 নাম্বার ফেভারিট কাজ বা পদ্ধতি আমাদের জন্য, আমরা যারা নার্সিং স্টুডেন্ট আছে বর্তমানে, কি রাবিং অ্যালকোহল। রাবিং অ্যালকোহল কি বলেন তো, ওই যে হচ্ছে আপনার কি কেটে গেলে বা যখন হচ্ছে দেখেন
ডক্টর আপনাকে ইনজেকশন দেয় তখন কি একটু কি আপনার তুলা দিয়ে হচ্ছে পরিষ্কার করে নেয় না স্পিরিট দিয়ে, তখন ওইটাকে কি বলা হয়, রাবিং অ্যালকোহল বলা হয়। তাহলে রাবিং অ্যালকোহলের মধ্যে কি থাকবে, 70% ইথানল থাকবে প্লাস কত, প্লাস 30% কি পানি থাকবে, তখন সেটাকে কি বলতেছি, রাবিং অ্যালকোহল বা আইসোপ্রোপাইল অ্যালকোহল। ঠিক আছে, আইসোপ্রোপাইল অ্যালকোহলটা যখন হচ্ছে আপনাকে ইনজেকশন করবে বা হচ্ছে ক্যানোলা করবে, তখন কি এটা দ্বারা কি আপনার স্কিনটাকে কি ডিসইনফেক্টেন্ট করা হয়, অর্থাৎ কি জীবাণু যাতে কি ভিতর প্রবেশ না করতে পারে সেজন্য নিষ্ক্রিয় একটা অবস্থা কি তৈরি করা হয়। তাহলে দেখেন রেকটিফাইড স্পিরিট কাকে বলতেছি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই দুইটা প্রথম দুইটা যে রেকটিফাইড এবং কি মিথিলেটেড স্পিরিট, এই দুইটার যে সংযুক্তি আছে সংযুক্তিগুলা কি ভর্তি পরীক্ষায় আসে। রেকটিফাইড স্পিরিট কাকে বলবো, 95.6% ইথানলের সাথে যদি 4.4% পানি মিশ্রিত থাকে তখন সেই কন্ডিশনকে কি বলতেছি, রেকটিফাইড স্পিরিট। ওই যে স্পিরিট কিনতে পাওয়া যায় না, স্পিরিট বোতল, স্পিরিট। এরপর হচ্ছে দেখেন মিথিলেটেড স্পিরিট, এই মিথিলেটেড স্পিরিট কিন্তু জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় কোথায়, ওই যে রসায়ন ল্যাবরেটরিতে কি আছে, আমার কেমিস্ট্রি ল্যাবে কি আছে, বুনসেন কি বার্নার আছে, ফার্স্ট পেপারে পড়ছেন বুনসেন বার্নার, অর্থাৎ কি আমার একটা টেস্ট টিউবকে কি করতে হবে, গরম করতে হবে। মনে করেন আপনি কারো হচ্ছে রক্তে ঠিক আছে অ্যালবুমিন আছে কিনা বা গ্লুকোজ আছে কিনা সেটা কিভাবে টেস্ট করবেন, এখন ওইটা কি টেস্ট টিউবে নিলেন, একটা দ্রবণ নিলেন, ওইটাকে কি হিট দিতে হবে, তাহলে কিসের সাহায্যে হিট দিবেন, অবশ্যই স্প্যাচুলা বা কি বুনসেন বার্নার। এই বুনসেন বার্নারে জ্বালানি রূপে কি ব্যবহার করা হয়, বুনসেন বার্নারে জ্বালানি রূপে ব্যবহার করা হয় কি মিথিলেটেড স্পিরিট। তাহলে এখন মিথিলেটেড স্পিরিটের সংযুক্তিটা কি, সংযুক্তিটা হচ্ছে যে 95.6% ইথানল থাকবে এবং এর সাথে কি বিষাক্ত 5 থেকে 10% কি মিথানল থাকবে। ইথানল মিথানল, তাহলে মিথানলের চেয়ে কি ইথানল ভালো। 3% বেনজিন এবং কি নেপাথা ও দুর্গন্ধযুক্ত কি পিরিডিন থাকবে। তাহলে পিরিডিন কি একটা কি নাইট্রোজেন ক্ষারক বা বেস। 3 নম্বরে দেখেন বাণিজ্যিক মিথিলেটেড স্পিরিট, তাহলে বাণিজ্যিক মিথিলেটেড স্পিরিট আর মিথিলেটেড স্পিরিট এই দুইটা কিন্তু গোলাই ফেলবেন না, কারণ মিথিলেটেড স্পিরিটে হচ্ছে 95.6% ইথানল, সাথে বিষাক্ত পরিমাণ কি মিথানল থাকবে, কিন্তু মিথিলেটেড স্পিরিটে কি থাকবে 95, শুধু 95, দেখেন 95.6 আর এখানে কি শুধু 95, তাহলে 95% রেকটিফাইড স্পিরিট প্লাস কত 5% মিথানল। এইগুলা হচ্ছে তেমন দরকার নাই, জাস্ট নিচে দুইটা পড়বেন যে উড স্পিরিট, নিচে তিনটা উড স্পিরিট, পরম অ্যালকোহল আর কি রাবিং অ্যালকোহল। তাহলে পরম অ্যালকোহল মানে পরম কি বিশুদ্ধ, পরম মানে কি, পরম কথাটার সমার্থক শব্দ হচ্ছে কি বিশুদ্ধ, যে পরম মান, পরম মান মানে কি বিশুদ্ধ মান, তাহলে পরম অ্যালকোহল মানে কি বিশুদ্ধ অ্যালকোহল। তাহলে বিশুদ্ধ অ্যালকোহল কাকে বলবো, যে 95.5% ইথাইল অ্যালকোহলকে কি বলবো, ইথাইল অ্যালকোহল বলবো। এটা হচ্ছে কবির স্যারের বইতে দেওয়া আছে। আমাদের রসায়নের কিন্তু অনেকগুলা রাইটার আছে, সেটা হচ্ছে হাজারি নাগ স্যার আছে, বিপ্লব স্যার আছে, সঞ্জিত কুমার ঘোষ স্যার আছে, কবির স্যার আছে। এখন এক এক কলেজের কি এক এক নিয়ম রুল, যে বলে যে তুমি এই স্যারের বই কিনো বা এই স্যার বলে তুমি অন্য স্যারের বই কিনো, এভাবে কিন্তু এরকম প্রশ্ন করা হয় কিন্তু কম্বাইন করে, কোন স্যারের বই কিন্তু ফলো করেন, এক এক স্যারের বই থেকে কি এক ধরনের প্রশ্ন আসে। তো দেখেন পরম অ্যালকোহল কাকে বলবো, যে অ্যালকোহলে ইথাইল অ্যালকোহলের পরিমাণ কি 99%-এরও বেশি, তাকে কি বলতেছি পরম অ্যালকোহল। আর রাবিং অ্যালকোহল একটু আগে তো বুঝাই দিলাম যে ওই যে স্কিন ডিসইনফেক্টেন্ট করে, ইনজেকশন দেয়, তাহলে সেটা হচ্ছে কি রাবিং অ্যালকোহল। তাহলে এখানে আমার কনস্টিটিউয়েন্ট হচ্ছে কি ইথানল থাকবে 70% এবং এর সাথে কি 30% কি পানি থাকবে। ওকে, এরপরে দেখেন কার্বক্সিলিক অ্যাসিড, কি কার্বক্সিলিক অ্যাসিড, তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের হচ্ছে কি আমার কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলক হচ্ছে কি COOH। কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলক হচ্ছে কত COOH। তাহলে এই একটা প্রশ্ন, নিচের কোনটি কার্বক্সিলিক মূলকের কার্যকরী মূলক। এরপর দেখেন আমার যেটা পড়বো এখানে, যে এখানেও বলা আছে কার্যকরী মূলক কি, যেটা পড়বো সেটা হচ্ছে কি শ্রেণী বিভাগ। এখন শ্রেণী বিভাগ কেন পড়বো, শ্রেণী বিভাগ পড়বো এই জন্য কারণ এখানে প্রশ্ন আসে, এখান থেকে প্রশ্ন আসে যে পমিটিক অ্যাসিডের সংকেত কি, লিনোলিক অ্যাসিডের সংকেত কি, ওলিক অ্যাসিডের সংকেত কি, এগুলো কিন্তু জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষা, আমরা যখন জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষা প্রশ্ন দিই ডি ইউনিটে, তখন কেমিস্ট্রি থেকে এইসব প্রশ্ন আসছে, কিচ্ছু পারি নাই। কেন পারি নাই, পড়াশোনা করি নাই। পড়াশোনা করছি কিন্তু এরকম ডিটেলসে পড়াশোনা করি না, অর্থাৎ ভিতর থেকে যে ছোটখাটো বস্তু আছে আমরা কি করছি, ওই যে অঙ্ক করছি, কেমিস্ট্রির অঙ্ক করছি, তারপর হচ্ছে তখন তো বুঝি নাই, বোঝেন না, আপনাদের কি বুঝাইয়া গেলাইয়া খাওয়াই দেওয়া হচ্ছে, তারপর আপনারা বুঝতেছেন না, পারতেছেন না। আমাদের সময় হচ্ছে বুঝাই দেয় না, বা হচ্ছে একটা মেন্টর দরকার ছিল, ওই মেন্টরটা ছিল না, বোঝানোর হয়তো অনেক লোক ছিল বা কাউরে পাই নাই বা মেন্টর পাই নাই, এরকম। আপনাদেরকে বুঝাই দেওয়া হচ্ছে, আপনারা ওই অনুসারে পড়বেন, তাহলে কি বেটার একটা রেজাল্ট পাবেন।
তাহলে দেখেন যে গঠন অনুসারে কার্বক্সিলিক অ্যাসিডকে কয় ভাগে ভাগ করা যায়, জেনারেলি কয় ভাগে ভাগ করা যায়, দুই ভাগে। সেটা হচ্ছে কি অ্যালিফ্যাটিক আর কি অ্যারোমেটিক। এটা নিয়ে তেমন আলোচনা করতেছি না। তাহলে আলোচনা করতেছি কার্বক্সিলিক এর সংখ্যা অনুযায়ী কার্বক্সিলিক মূলককে মানে কার্বক্সিলিক অ্যাসিডকে কয় ভাগে ভাগ করা যায়, তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে দেখেন মনোকার্বক্সিলিক অ্যাসিড, এরপরে হচ্ছে কি ডাইকার্বক্সিলিক অ্যাসিড এবং আরেকটা হচ্ছে কি পলিকার্বক্সিলিক অ্যাসিড। তাহলে মূলকের সংখ্যা অনুযায়ী মূলকের সংখ্যা অনুযায়ী কার্বক্সিলিক অ্যাসিড কয় প্রকার, তিন প্রকার। তাহলে কি কি, একটা হচ্ছে দেখেন, একটা হচ্ছে মনোকার্বক্সিলিক অ্যাসিড, মনো, ডাই আর পলি। মনো মানে কি আপনারা জানেন, মনো মানে হচ্ছে কি এক, মনো মানে একটা থাকবে, ডাই মানে কি দুইটা থাকবে, পলি মানে কি অনেকগুলা থাকবে, ঠিক আছে। পলিকার্বন মানে কি অনেকগুলা কার্বন, মনোকার্বন মানে কি একটা কার্বন, ডাইকার্বন মানে কি দুইটা কার্বন, ট্রাই মানে কি তিনটা, টেট্রা মানে কি চারটা, পেন্টা মানে পাঁচটা, ঠিক আছে, হেক্সা মানে কি ছয়টা, হেপ্টা মানে সাতটা, অক্টা মানে কি আটটা। এগুলো পড়ে আসছেন, এগুলার পড়ানোর কোনো ওয়ে নাই। এখন দেখেন মনো যে কি আছে, আমার মনোকার্বক্সিলিক অ্যাসিড আছে, এই মনোকার্বক্সিলিক অ্যাসিডের অপর নাম হচ্ছে কি ফ্যাটি অ্যাসিড, যেটাই খুবই গুরুত্বপূর্ণ। এবং এই ফ্যাটি অ্যাসিড থেকেই কি প্রশ্ন আসে, ঠিক আছে, যে মনোকার্বক্সিলিক অ্যাসিডের অপর নাম হচ্ছে কি ফ্যাটি অ্যাসিড। তাহলে ফ্যাটি অ্যাসিডের অন্য এটা হচ্ছে কি, দেখো এখন আমরা দেখব যে ফ্যাটি অ্যাসিড বা মনোকার্বক্সিলিক অ্যাসিডকে কয়টা ভাগে ভাগ করা যায়, দুইটা ভাগে ভাগ করা যায়। এই ফ্যাটি অ্যাসিডকে হচ্ছে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড আর একটা হচ্ছে কি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। তাহলে একটা হচ্ছে সম্পৃক্ত আর একটা হচ্ছে কি অসম্পৃক্ত। একটা হচ্ছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড আর একটা হচ্ছে কি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। তাহলে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডে কি কি আছে দেখেন, প্রোপায়নিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড এবং কি পমিটিক অ্যাসিড। কি কি আছে, প্রোপায়নিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড এবং কি পমিটিক অ্যাসিড। তাহলে এই অ্যাসিডগুলোর সংকেতটা একটু ফলো করবেন। প্রোপানয়িক আর স্টিয়ারিকের দরকার নাই, বাট পমিটিক, ঠিক আছে, পমিটিক অ্যাসিড আর স্টিয়ারিক এই দুইটা একটু ফলো করবেন। এরপর দেখেন অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। তাহলে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড কি, অ্যাক্রোলিক অ্যাসিড, ওলিইক অ্যাসিড এবং কি লিনোলিক অ্যাসিড। এই লিনোলিক অ্যাসিডের সংকেতটা আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে যে নিচের কোনটি লিনোলিক অ্যাসিডের সংকেত। তখন তো ওরকম ভাবে হয় নাই, পারিও নাই। কত C17, কত H31 আর কত কার্বক্সিলিক অ্যাসিডের মূলক। ওকে, তাহলে সেটা কি হবে আমার অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। তাহলে ফ্যাটি অ্যাসিডকে কয় ভাগে ভাগ করা যায়, বা মনোকার্বক্সিলিক অ্যাসিডকে কয় ভাগে ভাগ করা যায়, দুই ভাগে। একটা হচ্ছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড আর একটা হচ্ছে কি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। তাহলে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের এক্সাম্পল কয়টা, তিনটা। একটা হচ্ছে কি প্রোপায়নিক অ্যাসিড, একটা হচ্ছে কি স্টিয়ারিক অ্যাসিড আর একটা হচ্ছে আমাদের কি বললাম লাস্টেরটা হচ্ছে আমরা বললাম কি পমিটিক অ্যাসিড। এই পমিটিক অ্যাসিড কোথায় থেকে পাই, পাম অয়েল আছে না, আপনারা দেখবেন যে মালয়েশিয়া বা হচ্ছে কি ইন্দোনেশিয়া খুব কি পাম চাষ করা হয়। পাম চাষ করা হয় কেন, ওইটা থেকে কি তেল পাই। আপনার যে সয়াবিন তেলের বিকল্প রূপ কিন্তু কি পাম অয়েল। তখন ওই দেশে কি অত্যাধিক পরিমাণে কি ওই তেল চলে। তাহলে পমিটিক অ্যাসিড কোথা থেকে পাই, পাম গাছ থেকে পাই বা পাম অয়েল থেকে পাই। এরপর দেখেন অসম্পৃক্ত কি ফ্যাটি অ্যাসিড। অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড হচ্ছে কি অ্যাক্রোলিক অ্যাসিড, এরপর হচ্ছে কি ওলিক অ্যাসিড এবং কি লিনোলিক অ্যাসিড। ওকে, এইটুকু পড়লেই হবে। এরপরে নেক্সট স্লাইডে চলে যাই। তো নেক্সট স্লাইডে ওই যে তিনটা বললাম, প্রথমটা তো আলোচনা করলাম হচ্ছে কি আমরা মনোকার্বক্সিলিক বা ফ্যাটি অ্যাসিড নিয়ে। এখন দুই নম্বরে হচ্ছে কি ছিল, দুই নম্বরে ছিল কি বললাম ডাইকার্বক্সিলিক অ্যাসিড। তাহলে ডাইকার্বক্সিলিক অ্যাসিড কি কি আছে, অক্সালিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, থ্যালিক অ্যাসিড এবং কি ম্যালোনিক অ্যাসিড আর কি সাকসিনিক অ্যাসিড। এই সাকসিনিক অ্যাসিডটা কোথায় থাকে, আপনারা কি এসএসসি তে পড়ছেন যে আম কেন কি কাঁচা আম কেন পাকে, এই কারণ হচ্ছে সাকসিনিক অ্যাসিডটা কি হয় পরবর্তীতে রূপান্তরিত হয়ে কি জৈব অ্যাসিডে পরিণত হয়, যার কারণে কি আম পাকে। ঠিক আছে, এরপরে দেখেন তাহলে কি কি ডাইকার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে কি কি আছে, অক্সালিক, টার্টারিক, থ্যালিক, ম্যালোনিক এবং কি সাকসিনিক অ্যাসিড। ওকে, এরপর দেখেন পলিকার্বক্সিলিক অ্যাসিড। এই কার্বক্সিলিক অ্যাসিডে কি কি থাকে, সাইট্রিক অ্যাসিড, মেলিটিক অ্যাসিড, জৈব অ্যাসিড বা তাদের উৎস। ওকে, এখন দেখেন এখান থেকে সাইট্রিক অ্যাসিডটা কোথা থেকে পাই, সাইট্রিক অ্যাসিডটা পাই হচ্ছে কি আমরা লেবু থেকে। যে লেবুতে কোন অ্যাসিড থাকে, লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে। নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন, এটা হচ্ছে কি নার্সিং ভর্তি পরীক্ষার কি প্রশ্ন, এটা আসছে যে লেবুতে নিচের কোন অ্যাসিডটা থাকে বা তেঁতুলে কোন অ্যাসিডটা থাকে। তেঁতুলে থাকে টার্টারিক আর লেবুতে থাকে কি সাইট্রিক। এখন দেখেন
যে এই যে আমরা বলছি যে কতিপয় কিছু জৈব অ্যাসিড আছে, জৈব অ্যাসিড কি, যে সকল অ্যাসিড হচ্ছে কি ফলমূল থেকে পাওয়া যায় বা যে সকল অ্যাসিড কি মৃদু, ঠিক আছে, তাহলে তাদের কি বলা হয়, জৈব অ্যাসিড বলা হয়। যে তাদের শক্তিমাত্রা কি খুবই কম, শক্তিমাত্রা কম হইলে তাদের কি বলবো, শক্তিমাত্রা যদি বেশি হয়, এখন মনে করেন পিকেএ, একটা অ্যাসিডের শক্তিমাত্রা কত 1, আর একটা অ্যাসিডের শক্তিমাত্রা কত 5, তাহলে কোন অ্যাসিডটা বেশি শক্তিশালী, যার পিকেএ কি খুব কম হবে, অর্থাৎ 1 থেকে 2 হবে, সে হবে কি শক্তিশালী, যার পিকেএ কি বেশি হবে সে কি হবে দুর্বল। তাহলে এই ক্ষেত্রে আমাদের সাইট্রিক অ্যাসিডের পিকেএ বা শক্তিমাত্রা বা ভিনেগারের পিকেএ কত পার্সেন্ট, যে 3.14 পিএইচ না পিকেএ সরি, এরপর হচ্ছে কি আরেকটা প্রশ্ন হচ্ছে ভিনেগার 4.7 মেবি। তাহলে এই দুইটা কি গুরুত্বপূর্ণ, তাহলে এখান থেকে হচ্ছে বুঝতে পারেন যে এই অ্যাসিড গুলা কি মৃদু প্রকৃতির। তাহলে এখন দেখেন যে আমরা হচ্ছে কোন কোন অ্যাসিড গুলা কোন কোন উৎস থেকে পাই। যেমন এসিটিক অ্যাসিড, অপর নাম হচ্ছে কি ইথানোয়িক অ্যাসিড, অপর নাম কি ইথানোয়িক অ্যাসিড। তাহলে এই অ্যাসিডটা কোথা থেকে পাচ্ছি আমরা, ভিনেগার থেকে পাচ্ছি। এখন আসতে পারে ভিনেগার কাকে বলে, ইথানোয়িক অ্যাসিড বা এসিটিক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণ কি বলে, ভিনেগার বলে। দেখেন এখান থেকে কত প্রশ্ন আসতে পারে। বিউটানোয়িক অ্যাসিড কোথা থেকে পাই বা কোথা থেকে, এটার উৎসটা কি, এটার উৎস তো হচ্ছে কি মাখন বা বাটার, মাখন বা বাটারে একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে কি বিউটানোয়িক অ্যাসিড, ঠিক আছে। এরপরে এই দেখেন একটু আগে বললাম যে পাম অয়েল থেকে কি পাই, পোমিটিক অ্যাসিড পাই, পাম অয়েল থেকে কি পাই, পোমিটিক অ্যাসিড পাই। এরপরে হচ্ছে কি আছে আমাদের স্টিয়ারিক অ্যাসিড। স্টিয়ারিক অ্যাসিডটা দেখেন, স্টিয়ারিক অ্যাসিডটা হচ্ছে আমাদের, স্টিয়ারিক অ্যাসিড কোত্থেকে আমরা পাচ্ছি, প্রাণীজ বা কি উদ্ভিদ তেল থেকে পাচ্ছি। স্টিয়ারিক অ্যাসিড কোত্থেকে পাচ্ছি, স্টিয়ারিক অ্যাসিডটা হচ্ছে কি প্রাণীজ ও উদ্ভিদ তেল থেকে পাচ্ছি। এরপরে দেখেন আসেন ফর্মিক অ্যাসিড, এরপরে কি ফর্মিক অ্যাসিড। তাহলে ফর্মিক অ্যাসিডের উৎস কি, ফর্মিক অ্যাসিডের উৎস হচ্ছে পিঁপড়া বা ভীমরুলের যে গ্ল্যান্ড আছে, পিঁপড়া বা ভীমরুলের যে গ্ল্যান্ড আছে, এই পিঁপড়া বা ভীমরুলের গ্ল্যান্ডে কি থাকে, ফর্মিক অ্যাসিড থাকে। এখন দেখেন ফর্মিক অ্যাসিডের কাজ কি, ফর্মিক অ্যাসিডের কাজ কি, ওই যে পিঁপড়ায় কামড় দিলে তো কোনো সমস্যা ছিল না, যদি না ফলতো বা না জ্বালাপোড়া করতো, বললাম যে 3-4টা পিঁপড়া ছেড়ে দিলাম, তুই আরো কামড়া, তুই শান্তিতে থাক, ঠিক আছে। কিন্তু সমস্যা করে যে এই ফর্মিক অ্যাসিডের যে একটু যে তীব্র একটা কি বিকর্ষণ আছে, সেটা হচ্ছে মানব দেহের প্রতি বা ফরেন বডি প্রতি, এটা কি জ্বালাপোড়া সৃষ্টি করে না, জ্বালাপোড়া সৃষ্টি করে। তাহলে জ্বালাপোড়া সৃষ্টি করে, এই জ্বালাপোড়া সৃষ্টির পেছনে দায়ী হচ্ছে কি ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড কোথায় পাওয়া যায়, পিঁপড়া কি বা ভীমরুলের গ্ল্যান্ডে পাওয়া যায়। এখন মনে করেন ফর্মিক অ্যাসিড যদি হচ্ছে কি আমাদের বডিতে বা বডি ফুলে যায় বা জ্বালাপোড়া করে, তখন কি আমরা প্রয়োগ করি, এই অ্যাসিডটাকে প্রশমিত করতে তখন কি আমরা প্রয়োগ করি হচ্ছে কি চুন, তখন কি প্রয়োগ করি চুন বা কি ক্ষারীয়, তখন প্রয়োগ করি হচ্ছে কি দেখেন, তখন প্রয়োগ করি হচ্ছে চুন বা কি ক্ষারীয় বস্তু, চুন বা কি ক্ষারীয় বস্তু কি আমরা হচ্ছে প্রয়োগ করে থাকি। সুতরাং আমাদের এখন দেখুন কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে যে হচ্ছে আমাদের কি প্রকারভেদ আছে, কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে যে প্রকারভেদ গুলো আছে, এই প্রকারভেদ গুলো হচ্ছে কি ভালো করে পড়তে হবে, কারণ এই প্রকারভেদের মধ্যে কি গুরুত্বপূর্ণ কি এক্সাম্পল আছে, এবং এই ছকটাও ভালো করে পড়বেন, যেটা আমি একটু আগে পড়াই দিলাম যে কতিপয় কিছু জৈব অ্যাসিড এবং তাদের কি উৎস, কতিপয় কিছু জৈব অ্যাসিড এবং তাদের উৎসগুলা কি হচ্ছে ভালো করে পড়বেন। ওকে, ক্লিয়ার আছি? ওকে, এরপরে হচ্ছে কি আমরা নেক্সট স্লাইডে চলে যাব, যে কার্বক্সিলিক অ্যাসিডের পরে দেখেন কি আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা হচ্ছে কি আমাদের অ্যামাইড ও অ্যামিন। এই অ্যামিন থেকে এবং অ্যামাইড থেকে একটু আগে আমি কিন্তু এদের কার্বক্সিলিক মূলকের মধ্যে যাতে কনফিউশন না সৃষ্টি হয় সেজন্য কি আপনাদেরকে কি করে দিছি, সাবধান করে দিছি। এই যে তাহলে অ্যামিনের দেখেন আবারও বলে দিচ্ছি, অ্যামিনের কার্বক্সিলিক মানে কার্যকরী মূলক হচ্ছে কত, NH2, আর অ্যামাইডের হচ্ছে কত, অ্যামাইডের হচ্ছে কত, CONH2। তাহলে অ্যামাইড কি বলছিলাম, কিভাবে মনে রাখতে বলছিলাম, অ্যামোনিয়াম কার্বামেট থেকে কি উৎপন্ন হচ্ছে, অ্যামোনিয়াম কার্বামেট থেকে উৎপন্ন হচ্ছে কি এই যে ইউরিয়া, ওই ইউরিয়া থেকে কি অ্যামাইডের মনে রাখতে বলছি যে CONH2। আর অ্যামিন তো অ্যামোনিয়া একটা মূলক কমাই দেবেন, একটা হাইড্রোজেন মূলক অপসারণ করলে কি হবে, অ্যামিনের মূলক হয়ে যাবে, NH কত 2। তাহলে দেখেন এই গুরুত্বটা, এখন অ্যামাইডের গুরুত্ব কি, অ্যামাইড কি করা হয়, প্রোটিন সংশ্লেষণে কি ব্যবহার করা হচ্ছে, অ্যামাইড কি করা হচ্ছে, প্রোটিন সংশ্লেষণে কি ব্যবহার করা হচ্ছে। এরপরে দেখেন সংশ্লেষিক যে আমার হচ্ছে কি আছে, সংশ্লেষিক পলিমার, যেমন কি নাইলন প্রস্তুতে, যে সংশ্লেষিক পলিমার কি বলবো, নাইলন।
তাহলে সংশ্লেষ মানে কি, সংশ্লেষণ পদ্ধতিতে যে পলিমার ইউজ করা হয় বা যেটা তৈরি করা হয় নাইলন প্রস্তুতিতে কি ব্যবহার করা হচ্ছে, অ্যামাইড। এরপরে বেদন নাশক ওষুধ কি, অ্যাসপিরিন। অ্যাসপিরিনের বিকল্প প্যারাসিটামল বা কি, অ্যাসিটামিনোফেন। তাহলে দেখেন অ্যাসপিরিনের বিকল্প হচ্ছে কি প্যারাসিটামল বা অ্যাসিটামিনোফেন হচ্ছে কি একটা অ্যামাইড যৌগ। তার মানে আমরা বলতে পারি যে অ্যাসপিরিনের নিচের কোনটি থাকে, অ্যাসপিরিনের নিচের কোন কার্যকরী মূলকটা কি উপস্থিত থাকে। তাহলে অ্যামিন, অ্যামাইড, নাইট্রাল নাকি সায়ানাইড মূলক। তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে কি অ্যামাইড মূলক। অ্যান্সার হবে কি মূলক, অ্যামাইড মূলক। ওকে, এরপরে দেখেন আমরা চলে আসি কি অ্যামিনে। এরপরে কোথায় চলে আসবো, অ্যামিনে চলে আসবো। তাহলে একটু আগে কিন্তু বলে দিলাম যে অ্যামিনের কি। ওকে, তাহলে যেটা বলতেছিলাম দেখুন আমাদের যে অ্যামিনটা আছে, যে অ্যামিন আর হচ্ছে অ্যামাইডের যে কার্যকরী মূলক, এই কার্যকরী মূলকের মধ্যে কি একটু আগে সাবধান করে দিছি যে অ্যামিনের কার্যকরী মূলক হচ্ছে কত, NH কত 2, আর অ্যামাইডের হচ্ছে কত CONH2। তাহলে এইটা কিন্তু একটু ভালো করে হচ্ছে আপনারা দেখবেন। এরপরে দেখেন অ্যামিনের যে গুরুত্ব, এই গুরুত্বটা খুব গুরুত্বপূর্ণ। ভাই কি বলতেছেন গুরুত্বপূর্ণ? হ্যাঁ, অ্যামিনের যে গুরুত্ব, এই গুরুত্বটাই কি সবচেয়ে গুরুত্বপূর্ণ আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ এই থেকে মেডিকেল অ্যাডমিশন টেস্ট বা MBBS ভর্তি পরীক্ষা কিন্তু এখান থেকে প্রশ্ন আসছে। কি প্রশ্ন আসছে, নিচের কোনটি পচা মাছের কি দুর্গন্ধ সৃষ্টি করে, নিচের কোনটি পচা মাছের কি দুর্গন্ধ সৃষ্টি করে। তাহলে দেখেন এখানে কি বলছে যে মিথাইল অ্যামিন আছে, এই মিথাইল অ্যামিন কি পচা মাছের কি দুর্গন্ধ সৃষ্টি করে, মিথাইল অ্যামিন পচা মাছের দুর্গন্ধ সৃষ্টি করে। এখন পচা মাছের প্রশ্ন আসছে কোথা থেকে, MCQ প্রশ্ন, মেডিকেল অ্যাডমিশন টেস্ট। মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসলে কি হবে, সেটা নার্সিং অ্যাডমিশন টেস্টেও কি আসতে পারে। ওকে, এরপর দেখেন সালফার ড্রাগ প্রস্তুতিতে নিচের কোনটি ব্যবহার করা হয়, সালফার ড্রাগ প্রস্তুতিতে নিচের কোনটি ব্যবহার করা হয়, অ্যান্সার হবে কি ফিনাইল অ্যামিন। তাহলে দেখেন এখানের কনস্টিটিউয়েন্ট গুলা কি কি, প্রথমে আছে মিথাইল অ্যামিন, পরবর্তীতে ফিনাইল অ্যামিন, এর পরবর্তীতে ইথাইল অ্যামিন। ওকে, তাহলে মিথাইল, ফিনাইল, ইথাইল, বা এরকম মনে রাখবেন মিথাইল, ইথাইল কি ফিনাইল। তাহলে মিথাইল কি করে, পচা মাছের দুর্গন্ধ। মিথাইল মনে রাখবেন মিথানল বা মিথাইল অ্যামিন এইটাই কি খারাপ, কারণ মিথানল কি বিষাক্ত, মিথাইল অ্যামিনও কি বিষাক্ত। বিষাক্ত বা খারাপ হইলে কি এটা থেকে কি দুর্গন্ধ সৃষ্টি হবে। ইথাইল অ্যামিন, ওই ইথাইল অ্যালকোহল কি সবচেয়ে ভালো না, তাহলে ইথাইল অ্যামিনও কি সবচেয়ে ভালো। ইথাইল অ্যামিন কি কাজ করে, মরিচারোধী রাসায়নিক দ্রব্য প্রস্তুতিতে কি ব্যবহার করা হয়। ফিনাইল অ্যামিন কি কাজ করে, ফিনাইল অ্যামিন হচ্ছে কি সালফার ড্রাগ প্রস্তুতিতে ব্যবহার করা হয়। তাহলে এই তিনটা গুরুত্বপূর্ণ সহকারে পড়বেন, তিনটা গুরুত্বপূর্ণ কি MCQ। এরপরে দেখেন ডিএনএ ও আরএনএ, অর্থাৎ কি ডিএনএ ও আরএনএ এর নিউক্লিওটাইডে বিষম চাকরিক ক্ষারক হিসেবে কি উপস্থিত থাকে, কি উপস্থিত থাকে, অ্যামিন উপস্থিত থাকে। এরপরে দেখেন এই অ্যামিন গুলা হচ্ছে কি মৃদু ক্ষারক কি নিউক্লিওফাইল। আচ্ছা, আপনাদেরকে হচ্ছে একটা বিষয় বা একটা বিষয় হচ্ছে সাজেস্ট করা আছে যে আমি জৈব রসায়নে একটা বিষয় নিয়ে আসি নাই, সেটা হচ্ছে কি আপনাদের যে নিউক্লিওফাইল আছে, ঠিক আছে, কি ইলেকট্রোফাইল আছে আর কি নিউক্লিওফাইল, ইলেকট্রোফাইল এবং হচ্ছে কি নিউক্লিওফাইল। ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইলের মধ্যে ওই যে প্রশম, তারপর হচ্ছে নিরপেক্ষ, ক্ষারীয় এবং কি অম্লীয় যে চারটা ভাগ আছে, এই চারটা অপশনের এক্সাম্পল গুলা একটু ভালো করে দেখবেন। ঠিক আছে, যে নিউক্লিওফাইল আর ইলেকট্রোফাইলের যে এক্সাম্পল গুলা আছে, এই এক্সাম্পল গুলা ভালো করে দেখবেন। এটাই হচ্ছে বলার ছিল, কারণ এখান থেকে প্রশ্ন আসলে আসতেও পারে। ভয় পাওয়ার কারণ নাই, কারণ এখান থেকে কি কোনো আপনাদের প্রশ্ন আসে নাই, এখন পর্যন্ত কোনো প্রশ্ন এখান থেকে হয় নাই। ঠিক আছে, কিন্তু আসার মতো। ওকে, এরপরে হচ্ছে পরবর্তী স্লাইডে হচ্ছে আমরা চলে যাব, যে এখানে বলছে যে অ্যালিফ্যাটিক অ্যামিন অ্যামোনিয়ার চেয়ে কি বেশি ক্ষারধর্মী হয়। কি বলছে, অ্যালিফ্যাটিক অ্যামিন, অ্যালিফ্যাটিক অ্যামিন কিসের চেয়ে, অ্যামোনিয়ার চেয়ে কি বেশি ক্ষারধর্মী হয়। অ্যালিফ্যাটিক অ্যামিন অ্যামোনিয়ার চেয়ে বেশি ক্ষারধর্মী হয়। এরপরে দেখেন কি বলছে, অ্যালিফ্যাটিক অ্যামিন সমূহ মাছের ন্যায় কি আষ্টে গন্ধযুক্ত। অ্যালিফ্যাটিক অ্যামিন সমূহ মাছের ন্যায় আষ্টে গন্ধযুক্ত। আরেকটা কি বলছে, আষ্টে গন্ধযুক্ত একটা, পচা মাছের দুর্গন্ধ সৃষ্টি করে আরেকটা। দেখেন পচা মাছের দুর্গন্ধ সৃষ্টি করে, পচা মাছের দুর্গন্ধ সৃষ্টি করে কে, মিথাইল অ্যামিন, মিথাইল অ্যামিন। এবং অ্যালিফ্যাটিক অ্যামিন কি মাছের ন্যায় কি আষ্টে গন্ধযুক্ত। এরপর দেখেন অ্যামিন পানিতে দ্রবণীয়,
অ্যামিনের শনাক্তকরণ পরীক্ষা, এটা খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? বিভিন্ন ধরনের কি এমসিকিউ পরীক্ষায় কি এই টপিক থেকে কি আপনাদের প্রশ্ন আসছে যে অ্যামিনের শনাক্তকরণ বিক্রিয়া কি। তাহলে অ্যামিনের শনাক্তকরণ বিক্রিয়া হচ্ছে কি, আমাদের কি দুইটা পরীক্ষা আছে, একটা হচ্ছে কার্বিল অ্যামিন পরীক্ষা আর একটা হচ্ছে কি হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। তাহলে কার্বিল অ্যামিন পরীক্ষায় কি উৎপন্ন হচ্ছে? কার্বিল অ্যামিন পরীক্ষায় হচ্ছে আমাদের কি 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যামিন উৎপন্ন হচ্ছে। এই অ্যামিনের ক্লাসিফিকেশন আছে, দেখেন অ্যামিনের ক্লাসিফিকেশন কয়টা? জেনারেল এদের হচ্ছে কি সংখ্যা অনুযায়ী, কার্যকরী মূলকের সংখ্যা অনুযায়ী অ্যামিন সমূহ কত 4 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি 1 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন, 3 ডিগ্রি অ্যামিন আর একটা হচ্ছে কি 4 ডিগ্রি অ্যামিন। তাহলে 1 ডিগ্রি অ্যামিন হচ্ছে কি আমার প্রাইমারি অ্যামিন, সরি 3 ডিগ্রি অ্যামিন পর্যন্ত হচ্ছে ক্লাসিফিকেশন আছে। 1 ডিগ্রি বা প্রাইমারি, 2 ডিগ্রি বা সেকেন্ডারি, 3 ডিগ্রি বা টারশিয়ারি, আচ্ছা 4 ডিগ্রি বা হচ্ছে কি 4 ডিগ্রি অ্যামিনো আছে, 4 ডিগ্রি বা হচ্ছে কি কোয়াটার্নি। তাহলে অ্যামিন সমূহ কয় প্রকার? 4 প্রকার। কি অনুসারে? এদের যে মূলক আছে, মূলকের ভিত্তিতে অ্যামিন কত প্রকার? 4 প্রকার। প্রাইমারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন, টারশিয়ারি অ্যামিন, কোয়াটার্নি অ্যামিন, বা আমরা বলতে পারি 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি। তো এই যে কার্বিল অ্যামিন প্রক্রিয়া আছে বা পরীক্ষা আছে, এই কার্বিল অ্যামিন পরীক্ষায় 1 ডিগ্রি অ্যামিন আর ক্লোরোফর্ম শনাক্তকরণ করা যায়। এটাই উদ্দেশ্য, যে কার্বিল অ্যামিন পরীক্ষার উদ্দেশ্য কি, কেন করব? কারণ এই দুইটা কি আমরা হচ্ছে কি বের করব বা শনাক্তকরণ করব, এটাই হচ্ছে কি এখানের উদ্দেশ্য। এরপর দেখেন হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। তাহলে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ায় কি উৎপন্ন হচ্ছে? আমার প্রাইমারি অ্যামিন বা 1 ডিগ্রি অ্যামিন আছে, এই 1 ডিগ্রি অ্যামিন কি শনাক্ত করা হচ্ছে। তাহলে অ্যামিন, এই অ্যামিন টপিকটা একটু ভালো করে পড়তে হবে, ঠিক আছে? অ্যামিন টপিকটা কি করতে হবে? ভালো করে পড়তে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর নার্সিং অ্যাডমিশন টেস্ট। তাহলে অ্যামিনটা ভালো করে পড়বেন, ওকে।